আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য সেটা উদ্বেগের। আপনারা সম্প্রতি জেনেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কত সাংঘাতিক সাংঘাতিক সন্ত্রাসী কথা বলেছেন। বাংলাদেশে প্রো ইন্ডিয়ান হিসেবে পরিচিত বা যারা ভারতের স্বার্থ নিয়ে কাজ করে এমন একটি মিডিয়া দৈনিক প্রথম আলো, তারা কী রিপোর্ট করেছে দেখেন। এটা আপনারা গণমাধ্যম থেকে জেনেছেন। প্রথম আলোই কী লিখেছে দেখেন, আবার বলতে পারবেন না যে আপনাদের সংগ্রাম থেকে কথা বলছেন বা নয়া দিগন্ত থেকে কী লিখেছে দেখেন। রাজনাথ সিংয়ের এখানে লিখেছে, বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্বেগের। লখনৌতে সশস্ত্র বাহিনীর সম্মেলন। উপশিরোনাম আরও করেছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে। ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে একথা বলেন। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন। তো আপনারা বুঝতে পেরেছেন কত সাংঘাতিক কথা। বাংলাদেশে যে আওয়ামী লীগ ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী উগ্র সংগঠন, এটা আমি আমার মতন একজন যুবক আমি বহু আগে থেকে বলে আসছি। বিভিন্ন রাজনৈতিক আলোচনায় আড্ডায় আমি কথাগুলো বলে আসছি। এজন্য আমার অনেক শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়েরা বা আমার সমান বয়সী অনেক বৃদ্ধ মানুষ, বিভিন্ন বয়সের মানুষ আমাকে অনেকে পাগল পর্যন্ত বলেছে, তানভীর তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তুমি জামাত করে মানে জামাতকে পেঁচিয়ে এমন কথা বলতো। নানান ধরনের অবান্তর কথাবার্তা তারা বলার চেষ্টা করতো। আমার অনেক ঘনিষ্ঠজন এই কথা আমাকে বলার চেষ্টা করতো। আমি কিন্তু বরাবরই আওয়ামী লীগকে রাজনৈতিক দলই মনে করি না। এই মাত্র কয়েকদিন আগেও আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলিনি, এজন্য অনেকে খেপে গেছেন। জুলাই মাসে যে বিপ্লব হলো, 5 আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, ইন্টারিম সরকার হলো। এরপরে এক আলোচনায় এক বিএনপির ওয়ার্ড সভাপতি আর একজন আওয়ামী লীগের এক বড় নেতার, মহানগরের এক নেতার ভাই, ছোট ভাই, তারা দুজনে ছিল। তা আওয়ামী লীগ সে এখন কোল্ড অবস্থায় আছে, ভয়ে ভয়ে আছে। তো তখন রাজনৈতিক আলোচনায় বলা হচ্ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় নিয়ে বা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। তখন আমি মন্তব্য করেছিলাম, আওয়ামী লীগকে তো আমি রাজনৈতিক দলই মনে করি না, বা বলেছি শেখ হাসিনা তো কখনো রাজনীতি করেই নাই, সে তো সন্ত্রাসী করেছে। যখন শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ওই লোকে প্রশ্ন করেছিল আওয়ামী লীগের এক নেতার ছোট ভাই, মহানগরের একজন নেতার ছোট ভাই, তখন বিএনপির লোকই আমার উপরে খেপে গেছিল যে আপনি কি 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 কথা বলেন এগুলো, তানভীর ভাই আপনি কি বলেন এগুলো, রাজনীতি করে না, সন্ত্রাসী করছে, এটা কোনো কথা হলো? তো ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি, এটা বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত উন্নত হবে। তাদের মন মানসিকতাকে উন্নত করতে হবে, সচেতন হতে হবে, বিচক্ষণ হতে হবে, বুঝতে হবে ভারত বাংলাদেশের নাম্বার 1 শত্রু। এই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কত সাংঘাতিক কথা বলেছে, জুলাই মাসে বিপ্লব হয়েছে আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে। তারা যদি এটা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় মনে করত, তাহলে এত সিরিয়াস কথা কেন বলবে? যুদ্ধের তারা সামরিক বাহিনীর জ্যেষ্ঠ অফিসারদের এ ধরনের নির্দেশ কেন দেবেন? বাংলাদেশ নিয়ে সতর্ক করার কথা কেন বলবেন? অর্থাৎ আমার মতন সাধারণ পাবলিক বাংলাদেশের নাগরিক যে কথাটা বলতাম যে বাংলাদেশে আওয়ামী লীগ হলো ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন, একটি উগ্র সন্ত্রাসী সংগঠন, এটা তাদের পতন ঘটেছে, তারা দিল্লিতে পালিয়ে গেছে, এখন ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে, এজন্য এগুলো করতেছে। তো এগুলো বাংলাদেশের নাগরিকরা যত দেরিতে বুঝবে তত বাংলাদেশের ক্ষতি।
যাই হোক, এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বলেছে, এবং লেডি লেন্দুকদর্জি গোপালী শেখ হাসিনা, এই উগ্র নষ্ট মহিলা যে ভারতে আশ্রয়ে আছে, এই খুনি মহিলা গণহত্যাকারী, তাকে দিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবে। এবং ভারতে দেখেন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সব হাত ছাড়া হয়ে গেছে। ভুটানও কোনো সময় হাত ছাড়া হয়ে যায়, তার ঠিক নেই। বাংলাদেশ ছিল তাদের লুটের অন্যতম স্থান। তারা সার্ককে দুর্বল করে ফেলেছে। সার্ক নিয়ে তো আপনি জানেন, সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, যেটা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিল, এটা নিয়ে সম্প্রতি ডক্টর ইউনূসও ভারতের এক সাংবাদিকের উত্তর দিয়েছে যে সার্ক তো নামে মাত্র আছে, সার্কের কার্যকারিতা নেই। তো এই সার্কভুক্ত দেশের সার্ককে ভারতই দুর্বল করে ফেলেছে। সার্ককে মানতে চায় না ভারত। পুরো সাউথ এশিয়াকে সে একটি ফেডারেল কাউন্টি তৈরি করতে চায়, সে সুপার পাওয়ার হতে চায় এক ধরনের এই অঞ্চলের। সে বাংলাদেশকে গ্রাস করে খাচ্ছিল, একদম লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে। একটু আছে তাও তার কন্ট্রোলে রাখতে চেয়েছিল এই অবৈধ আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে। সুতরাং এখন যে তারা যেটা চাচ্ছে, এজন্য বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। কোনো ভয় পাওয়া যাবে না, সাচ্চা ইমানদার হলেই হবে এবং সচেতন থাকতে হবে। আয়তনে বড় রাষ্ট্র হলে হবে না। ভারত কিন্তু কাচের একটা ঘর, বলে না কাচের ঘর, সামান্য একটা টুকরা, পাথরের টুকরা বলে চুরমার হয়ে যেতে পারে। ভারত কিন্তু বিশাল একটা কাচের ঘর। অনেকগুলো প্রদেশে সেখানে স্বাধীনতা চায়, অনেকগুলো প্রদেশে বছর পর বছর কারফিউ জারি আছে। সেখানে কোটি কোটি মানুষ বাইরে মলমূত্র করে, তাদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই। কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, হাজার হাজার কৃষকরা তারা আত্মহত্যা করে অভাবের কারণে। এটি এইডস রোগীর দেশ, একটি বস্তি দেশ, নোংরা পরিবেশের দেশ। সেই দেশের অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, জাতিগত অনেক সমস্যা রয়েছে তাদের। বৈষম্য, চরম বর্ণ বৈষম্য রয়েছে, যা ধর্ম বৈষম্য রয়েছে। ব্রাহ্মণবাদে ছোট ধর্মের হিন্দুরা সেখানে চাকরি পায় না, সামাজিকভাবে তাই হেয় প্রতিপন্নের শিকার হয়। অনেক কিছু বৈষম্য সেখানে আছে। তাদের সমস্যা হাজার রকমের, লক্ষ রকমের, কোটি রকমের সমস্যা রয়েছে। ভারত কিন্তু কাগজে বাঘ। তাদের আয়তনে বড় দেখালে হবে না যে ভারত বড় দেশ। তার অনেক বড় সংখ্যার সৈনিক রয়েছে, বিভিন্ন সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী রয়েছে। এগুলো ভয় পেলে হবে না। আমাদের পররাষ্ট্র নীতি থাকতে হবে অত্যন্ত মজবুত, বুদ্ধিভিত্তিকভাবে কাজ করতে হবে, কম্প্রিহেন্সিভ কাজ করতে হবে। অত্যন্ত মেধা খাটিয়ে পররাষ্ট্র নীতি চালাতে হবে। দেখতে হবে পৃথিবীর ইতিহাসে ছোট ছোট আয়তনের দেশ কিভাবে তার পররাষ্ট্র নীতি শক্তিশালী করে টিকে আছে, টিকে ছিল। তো বাংলাদেশকে অনেক কৌশল অবলম্বন করতে হবে। ভারতের সন্ত্রাসী কথার জবাব দিতে হবে কৌশলে। বাংলাদেশের নাগরিকদেরকে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং এবং বাহিরের বিভিন্ন দেশের সাথে মিত্রতা রাখতে হবে, যাতে নিজের দেশের গোপনীয়তা নষ্ট না হয়, সার্বভৌমত্ব নষ্ট না হয়। আন্তর্জাতিক কিছু যে কৌশল আছে, তার অংশ হিসেবে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, যাতে ভারতকে মোকাবেলা করা যায়। এবং বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে ভারতের সন্ত্রাসীপনার জবাব দেওয়ার জন্য। বিশেষ করে মন মানসিকতা আগে ঠিক করতে হবে, আগে ইমান ঠিক করতে হবে, সাচ্চা ইমানদার হতে হবে। আসসালামু আলাইকুম।